স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমি সানজিদা ইসলাম এবং আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের জন্য সংবিধানের আলোকে আইন প্রণয়ন করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য উঁচু নৈতিক মূল্যবোধ ও চরিত্রের অধিকারী হতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি। মামলা জট নিরসনে বিচারকের সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ সময় রাজনৈতিক কারণে বিএনপিপন্থী আইনজীবীরা বিদায় সংবর্ধনায় যোগ দেয়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। 2018 সালের 2 ফেব্রুয়ারি বাংলাদেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৈয়দ মাহমুদ হোসেন। দীর্ঘ 41 বছর আইনাঙ্গনের সাথে যুক্ত থেকে আগামী 31 ডিসেম্বর তিনি অবসরে যাচ্ছেন। সশ্রদ্ধচিত্তে শপথ করে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন বিদায়ী প্রধান বিচারপতি। বলেন, মামলা জট নিরসনে বিচারকের সংখ্যা বাড়ানো প্রয়োজন। এছাড়া সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। এছাড়া সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ হওয়া প্রয়োজন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। মামলা যদি আমরা শ্রেণীকরণ করতে পারি, এই আইনে এই বিষয়ের উপর 200টা মামলা 500টি মামলা আছে, খুব তাড়াতাড়ি কিন্তু শেষ করে দেওয়া যায় সেই মামলা একসাথে এক শ্রেণীতে। এইটা যদি করা সম্ভব হয় তাহলে হয়তো মামলার জটটা কিছুটা কমে আসবে। এদিকে অবমূল্যায়নের অভিযোগ এনে প্রধান বিচারপতির সংবর্ধনা বর্জন করেছে আইনজীবী সমিতির বিএনপিপন্থী অংশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ বিষয়ে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বারের সম্পাদক হিসেবে তাকে সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। 14/12/2021 কর্মদিবসে মাননীয় প্রধান বিচারপতির বিদায় অনুষ্ঠান বিষয়ে সমিতিকে অবহিত করা হয়নি। এটি সমিতির প্রতিটি সদস্যের জন্য চরম অবজ্ঞার শামিল। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি চলে আসছে। এটা আমাদের বিচার বিভাগের জন্য অত্যন্ত অশনি সংকেত। পরে এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক কারণেই বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির বিদায় সংবর্ধনায় অংশগ্রহণ করেনি। এটা কখনো হয় যে আসুন আপনারা এই সময় বিদায়, ওনারা রেজিস্ট্রার জেনারেল জানিয়ে দেন। কালকে আমাকে জানিয়েছেন, উনি জানিয়েছেন, উনি সম্পাদক সাহেবকে জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছেন, উনি সবাইকে জানিয়েছেন যে আজকে যদি আপনারা আসেন তাহলে 10:30টার সময় হবে। 19 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শুরু হচ্ছে অবকাশ, আর অবকাশে বসবে না আপিল বিভাগ। এছাড়া 16 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। তাই প্রধান বিচারপতি হিসেবে বুধবারই শেষ কার্যদিবস পালন করলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক ঐতিহাসিক, অন্য কোনো দেশের সম্পর্কের সাথে তা তুলনা করে না ভারত। চীনের আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গে এমন মনোভাব জানালেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা। তিনি জানান, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সাথে কাজ করে যাচ্ছে ভারত। ভারতের রাষ্ট্রপতির সফরের মাঝপথে এক সংবাদ সম্মেলনে বুধবার রাতে এ কথা বলেন তিনি। Cooperation that we have is important. We are looking at areas of cooperation that are cutting edge. We're looking at green technologies, working together on renewables. In this era of climate change, we're looking together on working at areas that can appeal and enhance employment for younger generations like IT and digital platforms. We're looking at startups. I think these are the areas of the future, and I think India and Bangladesh will be cooperating significantly in these areas. ভারতের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। দেশটির সফররত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এর আগে সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকীর বিশেষ আয়োজনে অংশ নিতে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে ঢাকায় দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শাহালি জয় রিপোর্ট। সৌহার্দ্য আর বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশ সফরে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি ঢাকায় অবতরণ করে সকাল 11টার কিছু সময় পরে। প্রথমবারের মতো বাংলাদেশে আসা কোবিন্দ সঙ্গে নিয়ে এসেছেন তার স্ত্রী সবিতা কোবিন্দ এবং মেয়ে স্বাতী কোবিন্দকে।
বিমানবন্দরে অপেক্ষমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার পত্নী রাশিদা খানম ফুল দিয়ে বরণ করে নেন রাষ্ট্রীয় অতিথিকে। তবে করোনা মহামারীর কারণে করমর্দন থেকে বিরত থাকেন দুই রাষ্ট্রপ্রধান। 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় অতিথিকে। 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে তাকে। বিমানবন্দর থেকে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের অবিসংবাদিত মিত্র রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি। পরে ধানমন্ডির 32 নম্বর সড়কে জাতির জনকের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানান রামনাথ কোবিন্দ। সেখানে পৌঁছালে বঙ্গবন্ধু ভবনে তাকে স্বাগত জানান বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। বিকেলে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা বলেছেন এবং ভারতের সাথে বিভিন্ন ব্যাপারে আমরা যে অংশীদারিত্ব এইটার কথা বলেছেন। আমরা রোহিঙ্গার কথা বলেছি, আমরা বলেছি আমাদের বিভিন্ন সমস্যা আছে, আমরা সেগুলো আলোচনার মধ্যে সমাধান করব। সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান ভারতের সঙ্গে অমীমাংসিত সকল ইস্যু আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে দেশের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সারা দেশ। প্রস্তুতি শেষ হয়েছে জাতীয় স্মৃতিসৌধেও। রংতুলির আঁচড় আর নানা রঙের ফুলে সাজানো হচ্ছে শহীদ বেদি। শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অতিথিদের বরণে থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের বরণ করবে সমগ্র জাতি। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে এরই মধ্যে শেষ হয়েছে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ। মিনারগুলোতে ঘষে মেজে পরিচ্ছন্ন করা হয়েছে। রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে প্রতিটি স্থাপনা। শহীদ বেদির প্রবেশ মুখে শোভা পাচ্ছে রং বেরঙের ফুল। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। 16 ডিসেম্বর উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসিটিভি, প্রস্তুত করা হয়েছে ওয়াচ টাওয়ারও। এই স্মৃতিসৌধের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আমরা আশা করছি যে অত্যন্ত উৎসবমুখর পরিবেশেই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উৎসবগুলো এবং জাতির জনকের জন্ম শতবার্ষিকীর যে উৎসব সেটি প্রতিপালিত হবে। করোনা পরিস্থিতির কারণে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে আমন্ত্রণ পেলে অংশ নেয়ার কথা জানিয়েছে জাতীয় পার্টি। তবে বিএনপি নেতারা বলেছেন লোক দেখানো সংলাপে যাবেন না তারা। এমনটা ঘটলে বিএনপির জন্যই ক্ষতিকর হবে বলে মনে করে আওয়ামী লীগ। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করেন শুধুমাত্র সংলাপের মাধ্যমে শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়। আরিফিন শাকির জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন কমিশন গঠনে গেলবারের মতো এবারও রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সংলাপে বসবেন বলে বেশ কয়েকদিন থেকেই আলোচনা হচ্ছে। সূত্র বলছে এই সংলাপ শুরু হবে আগামী সোমবার। আমন্ত্রণ তালিকা রয়েছে নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দল। শুরু হতে পারে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সাথে। তবে দলটির চেয়ারম্যান জানিয়েছেন এখনো আমন্ত্রণ পাননি তারা। সংলাপে গিয়ে সব বিষয়ে আলোচনা করব। কি বিষয়ে আলোচনা করব, কতটুকু আলোচনা হবে সেটা বিস্তারিত আমরা সংলাপের পরে বলবো। অবশ্য বিএনপি নেতারা রাষ্ট্রপতির সংলাপ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করেন। তারা এখনো সংলাপে অংশ না নেওয়ার পক্ষে। তবে আওয়ামী লীগের একজন নীতি নির্ধারক বলছেন সংলাপে না গেলে হারিয়ে যাবে বিএনপি। রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কি লাভ? ওইটা একই জিনিস তো দিবেন আপনি, যেটা গণভবন থেকে আসবে সেটা উনি দিবেন। তো সেটা যেহেতু গণভবন থেকে যেটা আসবে সেটা বঙ্গভবনে যেহেতু লাভ নেই আমাদের। বিএনপি বাস্তবতার বাইরে থাকতে পারে, রাজনীতিতে হারিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। সংলাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান প্রত্যাশিত বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। তারা বলছেন নির্বাচন কমিশন গঠনে আইন না করায় রাষ্ট্রপতি সংলাপ খুব একটা ফলপ্রসূ হবে না। এই প্রক্রিয়ায় কিন্তু গত দুটি নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছিল।
রকিবউদ্দিন কমিশন এবং নুরুল হুদা কমিশন। তো তার থেকে আমরা কি পেয়েছি? আমাদের নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে, শুধু তাই নয়, আমাদের ভোটাধিকার হরণ করেছে। তো এখন তো একই প্রক্রিয়া যদি হয় তাহলে আবারও সেই তারই পুনরাবৃত্তি হবে বলে আমাদের আশঙ্কা। রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়ে তাদের মধ্যে থেকে নির্বাচন কমিশন করলে সেই নির্বাচন কমিশন কি কাজ করবে, কার কাজ করবে? রাজনৈতিক দলগুলোর কাজ করবে না অন্য কিছু করবে? এটা তো এক ধরনের লবিং হয়ে গেল। এর আগেও প্রথমে সংলাপ এবং পরে সার্চ কমিটি গঠন করে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 22 ডিসেম্বর থেকে দেশের 32টি জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মারুফা রহমানের প্রতিবেদন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তের হিমোগ্লোবিন ও প্লাটিলেট কমে যাওয়ায় তার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ম্যাডাম, আপনার আজকেই পত্রিকা আছে, দেখেছে যে তার শরীর আবারও একটু খারাপ হচ্ছে, আবারও কাল থেকে একটু তিনি তার কিছু প্যারামিটার কমের দিকে, আপনার হিমোগ্লোবিন, প্লেটলেট এবং WBC এগুলো একটু কমের দিকে গেছে। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে 22 ডিসেম্বর থেকে 9 দিন ব্যাপী জেলা পর্যায়ে সমাবেশ করবে বিএনপি। বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ এটা আমরা নির্ধারণ করেছি। এটা আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে। 22 তারিখ থেকে শুরু হবে, 30 তারিখ পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, এই নিষেধাজ্ঞার দায় সম্পূর্ণই আওয়ামী লীগের। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই ধরনের নিষেধাজ্ঞা অত্যন্ত বিব্রতকর ও উদ্বেগজনক, তবে তা ছিল নিঃসন্দেহে অবশ্যম্ভাবী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বিএনপি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলমা চৌধুরী মেঘলার মৃত্যুর ঘটনায় বনানী থানায় দায়ের করা হত্যা মামলায় তার স্বামী ইফতেখার আবেদিন 3 দিনের রিমান্ডে। ডিএমপি মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার জানান, অন্যান্য আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এদিকে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ইলমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে চারুকলার শিক্ষার্থীরা। বিস্তারিত মাসুদা লাবণীর প্রতিবেদনে। এলমা চৌধুরী মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। মাস কয়েক আগে বিয়ে করেন কানাডা প্রবাসী ইফতেখার আবেদিনকে। ইফতেখার কিছুদিন আগে দেশে ফেরেন। মঙ্গলবার স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে মৃত্যু হয় এলমার, এমন অভিযোগ করে বনানী থানায় মামলা করে এলমার বাবা। পুলিশের সুরতাল রিপোর্টে দেখা যায় তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এরপরই এলমার স্বামীকে মঙ্গলবার রাতে আটক করে পুলিশ। তাকে বুধবার 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পোস্টমর্টম শেষে যে চিকিৎসকরা যে মতামত দেবেন তার ভিত্তিতেই মামলার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলাকে 3 জনকে আসামি করা হয়েছে মামলায়। তার মধ্যে 1 নম্বর আসামি ইফতেখার আবেদিন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকালে এলমার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। তার চাচা জানান, বিয়ের পর থেকে কারোর সাথে যোগাযোগ করতে দেয়া হতো না এলমাকে। কানাডা চলে যাওয়ার পর বলছে ইউনিভার্সিটি যাইতে পারবে না, তুমি ইউনিভার্সিটি টোটালি বন্ধ, বাড়িতে পারবে না। এর মাঝে ও একদিন ইউনিভার্সিটিতে আসছিল বরখা বইরা। সেই খবর ওর হাজব্যান্ড জানতে পারার পর ফোনে হুমকি দেয়, আমি তো বিদেশ থেকে কানাডা থেকে কিছু করতে পারবো না, আমি দেশে এসে নি। তা আমি এই নৃশংস হত্যার বিচার চাই। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সহপাঠীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করে চারুকলার শিক্ষার্থীরা। আমরা গতকালকে খবর পাই যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু এটা আত্মহত্যা ছিল না, কারণ আমরা যখন হসপিটালে যাই সন্ধ্যায় তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন। এখানে কারা কারা জড়িত আমরা প্রশাসনকে বলবো সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা।
দাফনের ১৫ দিন পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক অধ্যাপক সেলিম হোসেনের মরদেহ উত্তোলন করা হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার বাঁশগ্রামে কবরস্থান থেকে মরদেহ তোলা হয়। ময়নাতদন্ত করতে তার মরদেহ প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়, পরে তা ঢাকা মেডিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনের মুখে এখনও বন্ধ রয়েছে কুয়েট। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। সকাল 9:45 শুরু হয় মরদেহ তোলার কাজ। এর আগেই কুষ্টিয়ার বাঁশগ্রাম কবরস্থান এলাকায় মানুষের ভিড় জমে যায়। পর্দা দিয়ে ঘিরে দুজন কর্মী কোদাল দিয়ে মাটি খুঁড়ে অধ্যাপক সেলিমের মরদেহ তোলেন। পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে। কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাতের নেতৃত্বে মরদেহ উত্তোলনের সময় খুলনা খানজাহান আলী ও স্থানীয় কুমারখালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে, এটা কুষ্টিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। উত্তোলন করা হলো, এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কি কুষ্টিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। কুষ্টিয়াতে নিয়ে পরবর্তীতে আর কি এই লাশটার পরীক্ষা নিরীক্ষা করার পরে সেই অনুযায়ী মানে অটোপসির পরে সেটা বোঝা যাবে কারণটা কি করা যায়। লাশ অলরেডি উত্তোলন করা হয়ে গেছে, এখন নিয়ম অনুযায়ী লাশের পোস্টমর্টমের ব্যবস্থা হচ্ছে। পোস্টমর্টম শেষে আবার পুরো এখানে দাফন করা হবে। ডক্টর সেলিমের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন তার বাবা। তিনি লিখিত অভিযোগ দিয়েছেন। আমার প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি, আমার ছেলের সুষ্ঠু বিচার করা হোক। গত 30 নভেম্বর কুয়েট অধ্যাপক সেলিমের মৃত্যু হয়। পরদিন কুষ্টিয়ার বাঁশগ্রামে মরদেহ দাফন করা হয়। তার মৃত্যু অস্বাভাবিক দাবি করে শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। এবার করোনা প্রসঙ্গ। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে 297 জন এবং মারা গেছেন 4 জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 28,038 জনের এবং শনাক্ত হয়েছেন 15,80,302 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 28,317টি। গত 24 ঘন্টায় রোগী শনাক্তের হার 1.05% এবং এখন পর্যন্ত 14.12%। মৃত্যুবরণকারীদের মধ্যে 3 জন পুরুষ এবং নারী 1 জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 15,44,933 জন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ভাই মির্জা কাদের। মঙ্গলবার বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেলে চিকিৎসকরা তাকে ভর্তি নেন। বিএসএমএমইউ উপাচার্য জানান 10 সদস্যের মেডিকেল বোর্ড তাকে আরও 3 থেকে 4 দিন অবজারভেশনে রাখবেন, তবে তাকে বিদেশে নেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি স্টেবল, এখন কোনো সমস্যা নেই, মোটামুটি সুস্থ আছে। আমরা আশা করি 3-4 দিনের মধ্যে 3-4 দিন ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে, এরপরেই ইনশাল্লাহ উনি বাসায় ফিরে যেতে পারবেন। আমাদের দেশের কোনো রোগী আর দেশের বাইরে যাওয়ার কথা যেন না বলে। আমরা সবাই এই দেশের সব রোগীকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। রাজধানীর একটি অভিজাত হোটেলে পুরনো কমিটি তার হাতে দায়িত্ব বুঝিয়ে দেন। এই সময় তিনি বাংলাদেশকে স্বর্ণ রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি বলেন, স্বর্ণের বিশ্ববাজার ধরতে ভারতের চেয়ে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। এজন্য সরকারি নীতি সহায়তার কথাও বলেন তিনি। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। গেল 29 নভেম্বর দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সমিতি বাজুসের সভাপতি নির্বাচিত হন দেশের বিশিষ্ট শিল্পপতি ও বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। 2 সপ্তাহ পর এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর। অনুষ্ঠানে বিদায়ী সভাপতি আশা করেন দেশের ঐতিহ্যবাহী গোল্ড শিল্পের উন্নয়নে বড় অবদান রাখবে নতুন কমিটি। প্রিয় বন্ধুরা, আজকে বক্তব্যের সময় না, আজকে আনন্দের সময়, আজকে বরণ করার সময়, আজকে যারা এসছে তাদের উৎসাহ দেওয়ার সময়। স্বাধীনতার 50 বছরে গোল্ড শিল্পে বাংলাদেশ অনেকটাই এগিয়ে গেলেও এখনো উল্লেখ করার মতো রপ্তানি করতে পারছে না এদেশ। তবে আশার কথা, প্রথমবারের মতো দেশেই গোল্ড রিফাইনারি করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বসুন্ধরা গ্রুপ। সভাপতির দায়িত্ব বুঝে নিয়ে রপ্তানি বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন এই বিশিষ্ট ব্যবসায়ী। আমরা এক্সপোর্টে কিন্তু ওরকম কোনো বিকাশ ঘটাতে পারিনি। আমার মূলত যে টার্গেটে থাকবে ভ্যাট ট্যাক্স তো অবশ্যই একটা ফ্যাক্টর, তার সাথে আমি মনে করি এই ইন্ডাস্ট্রি
জুয়েলারি ইন্ডাস্ট্রিটা প্রসার উচিত, প্রসারের সাথে আমরা এটা উই ওয়ান্ট টু এক্সপোর্ট ইন অ্যাব্রড কান্ট্রিজ। এফবিসিসিআই সভাপতিও সাধুবাদ জানালেন এমন উদ্যোগকে। এই ইন্ডাস্ট্রিতে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, এই ইন্ডাস্ট্রিতে প্রচুর রেভিনিউ কালেকশন হতে পারে আমরা যদি তাকে সাপোর্টটা দিই। আমি মনে করি যে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার মনে হয় 3% এখন তারা ভ্যাট বা তাদের জিএসটি দিচ্ছে, অথচ আমাদের এখানে 5%। এরপরই নতুন কমিটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সমিতিকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে নাম আংশিক পরিবর্তন সহ কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে কর্মপরিকল্পনা দেশবাসীকে জানাবো যে আমাদের এই সেক্টরে কি কি সমস্যা আছে এবং ওর সমাধানের ব্যাপারে আমরা কি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামীতে। সমিতি নামটা একটুখানি ইন্টারন্যাশনাল লেভেল লাগে না, তা আমরা এটাকে চেঞ্জ করে অ্যাসোসিয়েশন করে দিচ্ছি, বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন। এদিনই স্বর্ণের দাম ভরিতে প্রায় 1200 টাকা কমানোকে নতুন কমিটির প্রথম চমক বলেও উল্লেখ করেন দিলীপ কুমার আগারওয়াল। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর 30 জন বীর যোদ্ধা সহ 66 সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদের সঙ্গে। বুধবার সেনাবাহিনী সদর দপ্তরে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এরপর রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল দেখা করে সেনাপ্রধানের সঙ্গে। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দেশ দুটির অবদান গভীরভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সাক্ষাৎ শেষে দেশ দুটির সামরিক অতিথিরা মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য পদত্যাগী মেয়র ডক্টর সেলেনা হায়াত আইভী ও জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বুধবার জেলা নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার মাহফুজা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। দলের জেলা ও মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন তৈমুর আলম খন্দকার। অন্যদিকে আইভীর পক্ষে তার মনোনয়ন জমা দেন দলের নেতারা। আগামী 16 জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। ভর্তি ব্যবস্থার দুর্নীতি, অনিয়ম ও তদবির বন্ধ করতে স্কুল পর্যায়ে লটারিতে ভর্তি কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ডিজিটাল লটারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, লটারি প্রক্রিয়া অব্যাহত থাকলে কোচিং, বাণিজ্য ও অনাকাঙ্ক্ষিত তদবির বন্ধ হবে। কোনো স্কুল শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। অ্যাসিড ব্যাটারি চালিত সারা দেশের অবৈধ ইজি বাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত। গত 13 ডিসেম্বর বাগ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টের রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিব সহ 7 জনকে বিবাদী করা হয়। আদালতের আদেশ অমান্য করে অস্ট্রেলিয়ায় শিশুকে নিয়ে পালিয়ে যাওয়া বাংলাদেশি বাবা শাহিনুর টেএম নবীকে 6 মাসের জেল ও 1 লাখ টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ফেসবুকে আদালত অবমাননামূলক পোস্ট দেয়ায় শিশুর দাদা টেএম নবীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছেন হাইকোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আদালতের এই আদেশ অস্ট্রেলিয়ার সরকার ও অস্ট্রেলিয়া হাই কমিশনকে জানাতে বলেছেন আদালত। ভোট ছাড়া গণতন্ত্র হয় না, গণতন্ত্র ছাড়া জাতির সামনে কোনো বিকল্পও নেই, এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বলেছেন, সুষ্ঠু নির্বাচন করা গেলে ভবিষ্যৎ আশাব্যঞ্জক, না হলে জাতির সামনে আশাবাদী হওয়ার মতো ভবিষ্যৎও থাকবে না। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের 89তম জন্মদিন উপলক্ষে সেমিনারটির আয়োজন করে এমাজউদ্দিন আহমেদ রিসার্চ।
প্রতি বছর সংবাদপত্র বিতরণকারীদের মাঝে কম্বল বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবারও। বুধবার দুপুরে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি, ঢাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি এবং পত্রপত্রিকা বিতরণকারী বহুমুখী সমিতির হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এসব কম্বল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। বর্তমান করোনা পরিস্থিতি এবং শীতকে উপেক্ষা করে সঠিক সময়ে সংবাদপত্র পৌঁছে দেবার গুরু দায়িত্ব পালন করে আসছে সংবাদপত্রের হকাররা। বসুন্ধরার পক্ষ থেকে এই সহায়তা সংবাদ শিল্প কর্মীদের উৎসাহিত করবে বলে জানানো হয়। বসুন্ধরা আমাদেরকে করোনাকাল থেকে এই পর্যন্ত আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছে। আমাদের যে উপকার করছে তারা হকারদের বাঁচিয়ে রাখার জন্য অনেক সাহায্য করতেছে। বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ, কারণ বসুন্ধরা গ্রুপ সবসময় আমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যৎ থাকবে। পত্রিকা বিক্রির সঙ্গে সম্পৃক্ত যারা সাধারণ মানুষের দ্বারা দ্বারা গিয়ে পত্রিকাটা পৌঁছে দিয়ে থাকে তাদের পাশে আমরা দাঁড়ালাম। বসুন্ধরা গ্রুপ সবসময় আত্মমানবতার পাশে দাঁড়িয়ে থাকে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। যেসব গ্রাহক অনলাইনে অর্ডার দিয়েও ই কমার্স প্রতিষ্ঠানের পণ্য পাননি তাদের টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়েছে, যেসব ডিজিটাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নাই সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে আটকে থাকা টাকা সংশ্লিষ্ট ভোক্তাদের ফেরত দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বাণিজ্য মন্ত্রণালয় কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে বাংলাদেশ ব্যাংকে এই চিঠিটি সম্প্রতি পাঠানো হয়। এর আগে গত অক্টোবরে ই কমার্স খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে 3 মন্ত্রীর বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শি বলেছিলেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকের 214 কোটি টাকা এসক্রো সার্ভিসে আটকে আছে। ওই টাকা 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়া হবে। অবশেষে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ অভিবাসন প্রত্যাশীদের জন্য নিজেদের দ্বার উন্মুক্ত করল অস্ট্রেলিয়া। বুধবার থেকেই দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন তারা। আন্তর্জাতিক ভ্রমণের উপর দেয়া বিধিনিষেধ থেকেও সরে এসেছে দেশটি। আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। তবে করোনার পূর্ণ ডোজ টিকা গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। চলমান মহামারীতে সবচেয়ে বেশি লকডাউন জারি রেখেছে দেশটি। তবে এখন অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে তারা। 2020 সালের মার্চে দেশটির সীমান্ত বন্ধ হয়ে যায়। এবারে খেলার সংবাদ জানতে চলে যাব অপর স্টুডিওতে সহকর্মী মাহফুজুল ইসলামের কাছে। ধন্যবাদ পদ্মা। দর্শক জানিয়ে দেব ক্লেমন খেলার খবর। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। নিউজিল্যান্ডে প্রথম 2 দফা কোভিড টেস্টে নেগেটিভ আসার পর তৃতীয় দফার টেস্টে কোভিড পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত। আর হেরাত ছাড়াও বাংলাদেশ দলের আরও 9 জনের কোয়ারেন্টাইনের সময়সীমা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খান। গত 8 ডিসেম্বর রাত 1টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড সফরে যায় বাংলাদেশ দল। কিন্তু বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গেছে সে ফ্লাইটে একজন যাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ওই ব্যক্তির আশেপাশে থাকা বাংলাদেশের 9 জনের কোয়ারেন্টাইন সময়সীমা বাড়ানো হয়েছে। এই 9 জনকে বাদ দিয়ে বাকিরা জিমনেশিয়ামের সুবিধা ব্যবহার করতে পারছেন। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তাকিয়ে আছে কোভিড পজিটিভ হওয়ার পরে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে। আমাদের বোলিং কোচ ও আপনার করোনা পজিটিভ আসছে। তো আসলে ঘটনাটা হয়েছিল যখন বাংলাদেশ টিম ট্রাভেল করে গিয়েছে তখন কিন্তু ওই ফ্লাইটে কিন্তু একজন করোনা রোগী পাওয়া গেছে। তারপর ওর ক্লোজে যারা ছিল ওদেরকে আমাদের 2 ভাগে ভাগ করে দিয়েছে, যে আপনার যারা ওর ক্লোজে ছিল ওদেরকে 3 দিন বেশি কোয়ারেন্টাইন থাকতে হয়েছে, নর্মালি যেটা 7 দিন থাকার কথা ছিল। আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওদের যে সিস্টেম সেখানে ওরা হয়তো আরো কিছুদিন বেশি হয়তো হেরাতের ইয়ে করবে, কোয়ারেন্টাইনের জন্য প্রস্তাব করবে, কোয়ারেন্টাইনে রাখবে।
জানাবো হকির খবর। দেশের মাটিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে গোল বন্যায় ভাসল বাংলাদেশ। মৌলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে আশরাফুলদের হার 9-0 গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের 4 কোয়ার্টারেই ছিল ভারতের আধিপত্য। 12, 22 ও 44 মিনিটে 3টি গোল আসে দিলপ্রীতের স্টিক থেকে। 31 ও 43 মিনিটে 2টি গোল করেন জার্মানপ্রীত। 54 মিনিটে আকাশদীপ ও 55 মিনিটে আনদীপ জুনিয়র গোল করেন। 29 মিনিটে একটি গোল আসে ললিতের স্টিক থেকে। অন্যদিকে বলার মতো কোনো প্রতিরোধ বা আক্রমণ করতেই পারেনি বাংলাদেশ। জানাবো ফুটবলের খবর। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 6-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে নেপাল। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে বারবার হানা দিয়েছে নেপালের আক্রমণ ভাগ। ম্যাচের 5 ও 6 মিনিটে 2টি গোল করেন কিসিং ও রানা মাগার। এরপর ম্যাচের 43 মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন আলী মাগার। 3-0 গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া নেপাল দ্বিতীয়ার্ধে হয়ে ওঠে আরও আক্রমণাত্মক। 48, 53 ও 85 মিনিটে আরও 3বার তারা বল জড়ায় প্রতিপক্ষের জালে। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে ভারত। এরপর সরাসরি শট। ব্যাডমিন্টনের খবর। ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ 24-এর পিঙ্কি সানোয়ার। সরাসরি 2-0 সেটে ভয়েস টিভির মিতুল দেবনাথকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এদিকে পুরুষ দ্বৈতে রানার আপ হয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নূর আলম সিদ্দিকী ও সাব্বির হোসেন। নূর আলম সিদ্দিকী একই সঙ্গে বসুন্ধরা গ্রুপের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা। এই জুটি ফাইনালে 21-11 ও 21-18 পয়েন্টে রাইজিং বিডির বাইজিদ জোয়ারদার ও জাহিদুল হাসানের কাছে হেরে যায়। এবারের আসরে 3 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে raisingBD.com। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। এবারের এই ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় নারী ও পুরুষের 5টি ক্যাটাগরিতে 45টিরও বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে প্রায় 300 প্রতিযোগী অংশ নেন। এই ছিল ক্লেমন খেলার খবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল রাত 10টার সংবাদের আয়োজনে। আর খবর বিশ্লেষণ জানতে যুক্ত হতে পারেন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।